প্রভুর মতো সেদিন রণদীপও চেয়েছিল ঘর ছেড়ে চিরদিনের জন্য বেরিয়ে পড়তে। সুপর্ণা চলে যাবার পর সংসারটাই ওর কাছে অর্থহীন হয়ে পড়ে। রেজ অফিস থেকে ফিরে আসার পর একা পেয়ে ফ্ল্যাটটা যেন ওর শ্বাসরোধ করতে চায়। সংসারের প্রতিটা জিনিসই ওর সামনে যেন সুপর্ণা হয়ে এসে দাঁড়াত। তখন ওর মনে হতো এই ঘর বাড়ি চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু কোথায় যাবে? কোথায় যাবে এই কথাটা চিন্তা করলেই ওর চোখের সামনে ভেসে উঠত চারিদিকে অনন্ত নীল জলরাশ, আশ্রম ঘেঁষা সারিবদ্ধ নারিকেল বিথি আর আশ্রমের সান্ধ্য ঘণ্টাত বনে। সুপর্ণা তখন রণদীপের কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকিয়েছিন। মৃদু ঢেউ খেলে যাওয়া সেই গভীর জলরাশির ওপর চাঁদটা একে বেঁকে দীর্ঘ হয়ে যাচ্ছেন। সুপর্ণা সেদিকে চোখ রেখে বলেছেন, দীপ, শুনেছি সংসার সীমান্তে বানপ্রস্থ কাটাতে মানুষ আগে বনবাসে যে। সংসারে আমরা যেদিন হাঁফিয়ে উঠব সেদিন বাকি জীবনটা আমরা এখানে এসে কাটাব কেমন? সুপর্ণা চলে গেছে আজ প্রায় 3 বছর হতে চল। শেষের দিকটায় সে হাঁফিয়ে উঠেছেন। হয়তো সেজন্য রণদীপই বেশি দায়। সুপর্ণার চাকরিতে প্রতিপত্তি সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারেন। সুপর্ণার সাফল্য তার পৌরুষে যেন চাবুক মারত। তাই তার সাফল্যের সঙ্গে সুপর্ণা নিজেও একদিন রণদীপের জীবনে অসহ্য হয়ে উঠেন। তারপর একদিন সুপর্ণা চলে গেল। রণদীপ কোনোদিন ভাবেনি যে সুপর্ণা তাকে ছেড়ে চলে যেতে পারে। তাই সে যখন চলে গেল তখন রণদীপের সমস্ত ব্যক্তিত্বের লড়াই যেন ভেঙে পড়ল। একা ফ্ল্যাটে বসে প্রায়ই সে ভাবত কোথাও চলে যাবে, কিন্তু চলে সে যেতে পারেন। চিরপরিচিত এই শহরের মায়া কাটিয়ে আজও সে কোথাও যেতে পারেন। নিজেকে আরও বেশি কাজের মধ্যে ডুবিয়ে দিয়ে সে সুপর্ণাকে ভুলতে চেয়েছে। সবকিছু চাপিয়ে অবুঝ মনটা তবুও মাঝে মাঝে হাহাকার করে ওঠে। ওর সমস্ত শাসন নির্দেশ অমান্য করে সে আকুল হয়ে ওঠে। রণদীপ তখন হাল ছেড়ে দিয়ে মনের নির্দেশে বিভাগী হয়ে পড়ে। গতকাল ওর জীবনে সুপর্ণা এসেছেন। সকাল থেকে অনেক বুঝিয়ে সে মনকে বসে আনার চেষ্টা করেছে, কিন্তু যখনই সে লাগাম আলগা করেছে তখনই সে আবার অবাধ্য হয়ে উঠেছে। রণদীপ চেম্বারের খোলা জানালা দিয়ে দূরের ময়দানের দিকে তাকিয়েছেন। অবুঝ মনটা আকুল হয়ে বলল, রণদীপ, আমি আর পারছি না। ওটা দিন আমায় একটু মুক্তি দা। এই শহর ছেড়ে আমায় কোথাও একটু নিয়ে চল। রণদীপ মনকে বোঝানোর চেষ্টা করল। এদি সে আমায় কাল ফোন করে বলে, দীপ, আমায় ফিরিয়ে না।